গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ ৪র্থ পর্ব। অনেক দিন পরেই পারুল সেবার এসেছিল বাপের বাড়ি। এ পক্ষের আগ্রহের অভাবেই শুধু নয়, নিজেরও আশাটা তার কদাচিৎ হয়, কারণ শ্বশুর বাড়িতে থাকে না, সে থাকে বরের বাড়ি। বরের বদলির চাকরি এবং বউয়ের বদলে রাঁধুনি চাকরের হাতে খেতে সে নারাজ। তাই বউকে বাসায় নিয়ে গেছে মা বাপের সঙ্গে মতান্তর করে। ছেলে তার বউকে নিয়ে গিয়ে নিজের কাছে রাখতে চাইলে কোন মা বাপই বা প্রসন্ন চিত্তে সে যাওয়াকে সমর্থন করতেন তখন? বউ যদি নাচতে নাচতে বরের সঙ্গে বাসায় যায় এবং সেখানে পূর্ণ কর্তৃত্বের স্বাদ পায়, আর কি কখনো সে বউ শাশুড়ি পিস শাশুড়ির ছত্রতলে বউগিরি করতে রাজি হবে? কদাচ না। তাহলে আর কি? বাসায় যাওয়া মানেই বউয়ের পরকাল ঝরঝরে হয়ে যাওয়া। কি জন্যে তবে ছেলেকে মানুষ করে বড় করে তুলে তার বিয়ে দেওয়া, যদি ছেলের বউয়ের হাতের সেবা যত্নটুকু না পেলেন? কিন্তু পারুলের বর বউয়ের সেই কর্তব্যের দিকটা দেখেনি, নিজের দিকটাই দেখেছে। আর পারুলের একটা কর্তব্যবোধ নেই, অন্তত চক্ষু লজ্জা? বকুলের সেই প্রশ্নের উত্তরে পারুল হেসে উঠে বলেছিল, হ্যাঁ, সেটা অবশ্যই দেখাতো ভালো। আমি যদি শাশুড়ির পা চেপে ধরে বলতে পারতাম, ওই বেহায়া নির্লজ্জ স্বার্থপরটা যা বলে বলুক, আমি আপনার চরণ ছাড়ব না, তাহলে নিশ্চয়ই ধন্যি ধন্যি পড়ে যেত। কিন্তু সেই ধন্যি ধন্যিটার মধ্যে আছে কি বল? ছদ্মবেশ ধারণ করে ধন্যি ধন্যি কুড়ো নয় আমার দারুণ ঘেন্না। তাছাড়া পারুল আরও একটু হেসেছিল। লোকটাকে দগ্ধে মারতে একটু মায়াও হলো। আমায় চোখ ছাড়া করতে হলে ও তো অহরহ অগ্নিদাহে জ্বলত। বকুলও হাসে, কুমারী মেয়ে বলে কিছু রেখে ঢেকে বলে না। আহা, শুধু তারই নিন্দে করা হচ্ছে, নিজের দিকে যেন কিছুই নেই। অমলবাবু বাক্স বিছানা বেঁধে নিয়ে ভাগলবা হলে তুই নিজে বুঝি বিশ্বভুবন অন্ধকার দেখতিস না? তাও হয়তো দেখতাম। যতই হোক বেঘরে বেপটে একটা পৃষ্ঠবল তো, শুধুই পৃষ্ঠবল, আর কিছু নয়। আরও কিছু? তাও আছে হয়তো কিছু। চক্ষু লজ্জার মায়াটা কাটিয়ে বেরিয়ে যেতে পারলে অন্তত রান্নাঘর ভাঁড়ার ঘরটার উপর তো নিরঙ্কুশ কর্তৃত্ব থাকে। সে স্বাধীনতাটুকুই বা কম কি? যা, তুই বড় নিন্দে কুটে। অমলবাবু তোকে সর্বস্ব দিয়ে সর্বশান্ত হয়ে বসে আছেন। সেই তো জ্বালা। পারুল কেমন একটা বিষণ্ণ হাসি হেসেছিল। সর্বস্ব লাভের ভারটা তো কম নয়, সেটা না পারা যায় ফেলতে, না পারা যায় গিলতে। ফেলতে পারা যায় না সেটা তো বুঝলাম, কিন্তু গিলতে বাধা কি শুনি? আরে বাবা, ও প্রশ্ন তো আমি আমাকে করছি অহরহ, কিন্তু উত্তরটা খুঁজে পাচ্ছি কই? ভারটাই ক্রমশ গুরুভার হয়ে উঠছে। কিন্তু সে যাক, আমার অমলবাবুর চিন্তা রাখ, তোর নির্মলবাবুর খবর কি বল? অসভ্যতা করিস না। অসভ্যতা কি রে? এতদিনে কতদূর কি এগুলো সেটা শুনি। তুই থামবি? পারুল হঠাৎ গম্ভীর হয়ে গিয়েছিল, বলেছিল, হতভাগাটা বুঝি এখনো সেই মা জেঠির আঁচল চাপা খোকা হয়ে বসে আছে, কোনো চেষ্টা করেনি? গম্ভীর বকুলও হয়েছিল। চেষ্টা করবার তো কোনো প্রশ্নই নেই শেষদি। ও, প্রশ্ন নেই? সেই গণগুত্র কুলশীল বামুন কায়েত রাঢ়ী বারেন্দ্র, তাহলে মরতে তুই এখনো কিসের প্রত্যাশায় বসে আছিস? প্রত্যাশা? প্রত্যাশা আবার কিরে শেষদি? বসে থাকা কথাটা অর্থহীন। আছি বলেই আছি। কিন্তু ভাবছি, অভিভাবক কুল তবে এখনো তোকে বাড়ি ছাড়া করবার জন্য উঠে পড়ে লাগছে না কেন? তা আমি কি জানি? বলেছিল বকুল, তা আমি কি জানি। কিন্তু সত্যি কি জানত না বকুল সে কথা?
বকুলের বাবা তার চিরদুর্বল অসহায় চিত্তের সমস্ত আকুলতা নিয়ে ওই মেয়েটাতেই নির্ভর করছেন না কি? বড় হয়ে ওঠা ছেলেরা তো বাপের কাছে জ্ঞাতির সামিল। অন্তত বকুলের বাবার চিন্তা ওর ঊর্ধ্বে আর পৌঁছতে পারে না। বিবাহিত ছেলেদের তিনি রীতিমতো প্রতিপক্ষই ভাবেন। বিবাহিতা মেয়েদের কথা তো বাদ, আপন বলতে অতএব ওই মেয়ে, কুমারী মেয়েটা। যদিও মেয়ের চালচলন তার দুচক্ষের বিষ, তবু সময় মতো এসে ওষুধের গ্লাসটা তো ওই সামনে এনে ধরে। ওই তো দেখে বাবার বিছানাটা ফর্সা আছে কিনা, বাবার ফতুয়াটার বোতাম আছে কিনা, বাবা ভালো মন্দ একটু খাচ্ছেন কিনা। ওই ভরসাস্থলটুকু যদি পরের ঘরে চলে যায়, বিপত্নিক অসহায় মানুষটার গতি কি হবে? হতে পারে জাত মান লোকলজ্জা সবই খুব বড় জিনিস, কিন্তু স্বার্থের চাইতে বড় আর কি আছে? আর সবচেয়ে বড় স্বার্থ প্রাণ রক্ষা। বকুল বোঝে বাবার এই দুর্বলতা, কিন্তু এ কথা কি বলবার কথা? না, এ কথা শেষদির কাছেও বলা যায় না। তাই বলে, আমি কি জানি। কিন্তু বাবার এই দুর্বলতাটুকুর কাছে কি কৃতজ্ঞ নয় বকুল? পারুল বলে, তাহলে আপাতত তোমার খাতার পাতা জুড়ে ব্যর্থ প্রেমের কবিতা লেখাই চলছে জোর কদমে। বকুল হেসে উঠে বলে, আমি আবার প্রেমের কবিতা লিখতে গেলাম কখন? সে তো তোর ব্যাপার, যার জন্যে অমলবাবু। দোহাই বকুল, ফি কথায় আর তোর অমলবাবুকে মনে পড়িয়ে দিতে আসিস নে। 2-4 দিন ভুলে থাকতে দে বাবা। ছি ছি শেষদি, এই কি হিন্দু নারীর মনোভাব? ওই তো মুশকিল। পারুল হেসে ওঠে, কিছুতেই নিজেকে হিন্দু নারীর খোলসে ঢুকিয়ে ফেলতে পারছি না, অথচ খোলসটা বয়েও মরছি। হয়তো মরণকাল অবধি বয়ে মরব। পারুলের মুখটা অদ্ভুত একটা রহস্যের আলো ছায়ায় যেন দুর্বোধ্য লাগছে। মনে হচ্ছে ইচ্ছে করলেই পারুল ওই খোলসটা ছিঁড়ে বেরিয়ে আসতে পারে। বেরোচ্ছে না, শুধু যেন নিজের উপর একটা নির্মম কৌতুকের খেলা খেলে মজা দেখছে। অনামিকা ওই মুখটা দেখতে পাচ্ছেন, সেদিকে নিষ্পলক তাকিয়ে থাকা বকুলের মুখটাও। বকুল ফর্সা নয়, পারুলের রং চাঁপা ফুলের মতো। পারুলের বর সেই রঙের উপযুক্ত শাড়িও কিনে দেয়। সেদিন পারুল একখানা মিহি চাঁদের আলো শাড়ি পরেছে, তার পাড়টা কালো চুড়ি, সেই পাড়টা মাত্র খোঁপার ধারটুকু বেষ্টন করে কাঁধের পাশ থেকে বুকের ওপর লতিয়ে পড়েছে। পারুলকে বড় সুন্দর লাগছে দেখতে। চাঁদের আলো শাড়িতে লাল পাড় আরো সুন্দর লাগে, কিন্তু লাল পাড় শাড়ি পারুলের না পছন্দ। কোনো উপলক্ষে এও স্ত্রী মেয়ে বলে কেউ লাল পাড় শাড়ি দিলে পারুল অপর কাউকে বিলিয়ে দেয়। কারণটা অবশ্য বকুল ছাড়া সকলেরই অজ্ঞাত, কিন্তু বকুল ছাড়া আর কাকে বলতে যাবে পারুল? লাল পাড় শাড়িতে বড্ড যেন পতিব্রতা গন্ধ। পরলে মনে হয় মিথ্যে বিজ্ঞাপন গায়ে সেঁটে বেড়াচ্ছি। ছেলেবেলায় পারুলের এমনি অনেক সব উদ্ভট ধারণা ছিল, আর ছিল একটা বেপরোয়া সাহস। তাই পারুল তার বাপের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করেছিল, বকুলের তো বিয়ের বয়স হয়েছে, আমাদের হিসেবে সে বয়স পেরিয়েই গেছে, বিয়ে দিচ্ছেন না কেন? পারুল বকুলের বাবা থতমত খেয়ে বলে ফেলেছিলেন, তা দেব না বলেছি নাকি? পাত্র না পেলে? আমার এই অশক্ত অবস্থা, বড় বড় ভাইরা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। খুব একটা অশক্ত ছিলেন না ভদ্রলোক, তবু স্ত্রী বিয়োগের পর থেকেই তিনি স্বেচ্ছায় নিজেকে অশক্ত করে তুলেছিলেন। কে জানে কোন মনস্তত্ত্বে? হয়তো অপরের করুণা কুড়োতে, হয়তোবা সংসারে নিজের মূল্য বজায় রাখতে। কেউ কিছু বলেনি, তবু বুঝি তখন থেকে নিজেকে তার সংসারে অবান্তর বলে মনে হতো, তাই যখন তখন মরমর হতেন। সে যাক, নিজেকে অশক্ত বলে বলে অবশেষে তাই হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। কথা বললেই কাশতে শুরু করতেন। পারুল বলতো ওটা নার্ভাসনেস,
মিথ্যে কাশি কেশে শেষ অবধি। কিন্তু পারুল তো অমন অনেক উদ্ভট কথা বলে। সেদিনও বাপের মুখের উপর বলে উঠেছিল, আপনারা স্রেফ চোখ থাকতে অন্ধ, পাত্র তো আপনার চোখের সামনেই রয়েছে। চোখের সামনে পাত্র? পারুলের বাবা আকাশ থেকে পড়েছিলেন। কার কথা বলছিস তুই? কার কথা আবার বলবো বাবা? কেন, নির্মলের কথা মনে পড়ল না আপনার? নির্মল মানে অনুপম বাবুর ছেলে সুনির্মল? অশক্ত মানুষটা সহসা শক্ত আর সোজা হয়ে উঠে বলেছিলেন, ও, ওই হারামজাদি বুঝি উকিল খাড়া করেছে তোকে? নির্মলের বাড়ি যাওয়া বার করছি আমি ওর। আর এখন যায়ও না। তাছাড়া আপনি তো জানেন, পরের শেখানো কথা আমি কখনো কই না। আমি নিজেই বলছি। নিজেই বলছো? বাবা বিবাহিত মেয়ে এবং কৃতি জামাইয়ের মর্যাদা বিস্মরণ হয়ে খেঁকিয়ে ওঠেন। তা বলবে বই কি, বাসায় গিয়েছ, আপ টু ডেট হয়েছ, বলি ওদের সঙ্গে আমাদের কাজ হয়? এই খেঁকিয়ে ওঠাটা যদি পারুলের নিজের সম্পর্কে হতো, অবশ্যই পারুল আর দ্বিতীয় কথা বলতো না। কিন্তু পারুল এসেছিল বকুল সম্বন্ধে একটা বিহিত করতে। তাই পারুল বলেছিল, হয় না কথাটার কোনো মানে নেই, হওয়ালেই হয়। হওয়ালেই হয়? তাছাড়া কি, নিয়মকানুনগুলো তো ভগবানের সৃষ্টি নয় যে তার নড়চড় নেই। মানুষের গড়া নিয়ম মানুষই ভাঙে। বাবা! বাপ আরও খেঁকিয়ে উঠেছিলেন। বাক্যি তো একেবারে মা বসিয়ে দিয়েছে, তা বলি আমি ভাঙতে চাইলেই ভাঙবে? ওরা রাজি হবে? যদি হয়? হবে বলেছে তোকে? আমি বলছি যদি হয়, আপনি অরাজি হবেন না তো? বাপ আবার অশক্ত হয়ে শুয়ে পড়ে বলেছিলেন, আমার আবার অরাজি? রোগা মরা, একপাশে পড়ে আছি, মরে গেলে একদিন ছেলেরা টেনে ফেলে দেবে। মেয়ে যদি লাভ করে কারোর সঙ্গে বেরিয়েও যায়, কিছু করতে পারবো আমি? পারুল নির্নিমেষে তাকিয়েছিল ওই বুকে হাত দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস ফেলা লোকটার দিকে। তারপর চলে এসেছিল। চলে এসে ভেবেছিল, হালটা কি তবে আমিই ধরব? কিন্তু হাল ধরলেই কি নৌকো চলে? যদি বালির চড়ায় আটকে থাকা নৌকো হয়, তবু শেষ চেষ্টা করে যাব। না, তবু বকুলের জীবনতরণীকে ভাসিয়ে দিয়ে যেতে পারেনি পারুল। শুধু সেবার চলে যাবার সময় বলে গিয়েছিল, তোর কাছে আমি অপরাধী বকুল, শুধু শুধু তোকে ছোট করলাম। আশ্চর্য, ভাবতেই পারিনি একটা মাটির পুতুলকে তুই। রোষে ক্ষোভে চুপ করে গিয়েছিল পারুল। বকুল সেই মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলেছিল, কিন্তু বকুলের সেই কথাটার শেষটুকু শোনা হল না। সেই মৃদু হাসির উপর রূঢ় রুক্ষ কর্কশ একটা ধাক্কা এসে পড়ল। ঘড়ির অ্যালার্ম। নিয়মের বাড়িতে শেষ রাত্রি থেকে কর্মচক্র চালু করার জন্যে ঘড়িতে অ্যালার্ম দেয়া থাকে। ভারী লক্ষ্মী আর হুঁশিয়ার বউ নমিতা। ওই অ্যালার্মের শব্দে উঠে পড়েই ও সেই চাকাটা ঘোরাতে শুরু করবে। শীতের দেশ, চাকর বাকররা ভোরবেলাকে ঘুম থেকে উঠতে চায় না, অথচ ভোর থেকেই বাড়ির সকলের বেডটি চাই, গরম জল চাই। এ কাজ নমিতাকে কেউ চাপিয়ে দেয়নি। নমিতা স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছে। আত্মনিপীড়নও এক ধরনের চিত্তবিলাস। এ বিলাস থাকে কারো কারো। কেউ না চাইলেও তারা ত্যাগ স্বীকার করে, স্বার্থ ত্যাগ করে, অপ্রয়োজনে পরিশ্রম করে, অহেতুক সেবা করে। নইলে অনামিকা দেবীর বন্ধ দরজায় করাঘাত করে বেডটি বাড়িয়ে ধরবার দরকার ছিল না তার। অনামিকা দেবীর দায়িত্ব তার নয়। অ্যালার্মের শব্দে চকিত হয়ে টেবিলে রাখা হাত ঘড়িটা দেখেছিলেন অনামিকা দেবী। অবাক হয়ে ভাবছিলেন, আমি কি তবে ঘুমোইনি? চায়ের পেয়ালা দেখে আরো অবাক হয়ে ভাবলেন, এই মেয়েটাও কি ঘুমোয়নি? বললেন সে কথা। নমিতা একটু উদার হাসি হাসল। ঘুমিয়েছিলাম, উঠেছি। এই সময়ই উঠি আমি, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি। কেন বলো তো?
এই অন্ধকার ভোর থেকে এত কি কাজ তোমার? সহজ সাধারণ একটা প্রশ্ন করেন অনামিকা দেবী, কিন্তু নমিতা উত্তরটা দেয় অসহজ, গম্ভীর গলা নামিয়ে বলে, থাকো কথা, কে কোথা থেকে শুনতে পাবেন? অনামিকা গম্ভীর হয়ে যান, বলেন, যাক, আজ আমারও তোমার ওই অ্যালার্মের জন্য সুবিধে হলো। 6টার সময় তো বেরোবার কথা। কয়েক মাইল মোটর গাড়িতে গেলে তবে রেল স্টেশন, আর সকাল 7টার গাড়ি ধরতে হবে। নমিতা কিন্তু তাড়াতাড়ি বলে ওঠে, সে কি, আজই চলে যাবেন? আরও তো 2 দিন ফাংশন আছে না? অনামিকা ওর অবোধ প্রশ্নে হাসেন, বলেন, কথা তো তাই ছিল, কিন্তু এরপরেও ফাংশন হবে বলে ধারণা তোমার? নমিতা মৃদু অথচ দৃঢ়স্বরে বলে, হবে। কাল আপনি শুয়ে পড়ার পর অনেক রাত্রে সম্মেলনের কারা এসেছিলেন এ বাড়িতে, জানিয়ে গেলেন আপনি উঠলে যেন বলা হয় অধিবেশন হবে। রীতিমতো পুলিশ পাহারা বসাবার ব্যবস্থা হয়েছে। পুলিশ পাহারা? রীতিমতো পুলিশ পাহারা দিয়ে সাহিত্য সম্মেলন? অনামিকা দেবীকে হেসে উঠবেন না কেঁদে ফেলবেন? অবশ্য দুটোর একটাও করলেন না, শুধু বললেন, না, আমি আজকেই চলে যাব। সকালের গাড়িতে হয়ে না উঠলে দুপুরের গাড়িতে। হয়ে ওঠা মানে ওদের তো বলতে হবে। হ্যাঁ, চলেই এলেন অনামিকা দেবী। অনেক অনুরোধ উপরোধ এড়িয়ে পুলিশ পাহারা বসিয়ে সাহিত্য সম্মেলনের রুচি তার হয়নি। অনুষ্ঠান সমিতির সভাপতি কাতর মিনতি জানিয়েছিলেন। অনিলবাবু যে হাসপাতাল থেকেও অনুরোধ জানিয়েছেন তা বললেন, কিন্তু কিছুতেই যেন পলাতক মেজাজকে ফিরিয়ে আনতে পারলেন না অনামিকা দেবী। বললেন, শরীরটাও তেমন, মানে কালকের ঘটনায় কীরকম যেন। শরীর বলার পর তবে অনুরোধ প্রত্যাহার করলেন তারা। শরীর হচ্ছে সর্বদেবতার সার দেবতা, ওর নৈবেদ্য পড়বেই। মন মেজাজ, ইচ্ছে অনিচ্ছে, সুবিধে অসুবিধে, ওদের খণ্ড খণ্ড করে ফেলার মতো সুদর্শন চক্র আছে অনুষ্ঠানকারীদের হাতে। শুধু শরীরের কাছে তারা অস্ত্রহীন। অতএব অপরপক্ষের ব্রহ্মাস্ত্রই ওই শরীর, শুধু নাম করেই ছাড়পত্র পেলেন। কিন্তু ওদের, মানে সম্মেলন আহ্বানকারীদের, এবার শনি রাহু যোগ। সেটা টের পাওয়া গেল কলকাতায় এসে খবরের কাগজ মারফত। কাগজটা পড়তে পড়তেই সিঁড়ি দিয়ে উঠে এলো শম্পা, শাড়ির কোঁচা লটপটাতে লটপটাতে। ও পিসি, পিসি গো, তোমাদের উত্তরবঙ্গের সাহিত্য সম্মেলনের এই পরিণতি। পুলিশি শাসন ব্যর্থ, স্থানীয় যুবকদের সহিত পুলিশের সংঘর্ষে 2 জন নিহত, 22 জন আহত। অভ্যর্থনা সমিতির সভাপতি গুরুতর আহত হইয়া হাসপাতালে। কি কাণ্ড! কই, কাল তো তুমি কিছু বললে না? অনামিকা দেবী সেই মাত্র কোনো এক সম্পাদকের তাগাদায় উত্ত্যক্ত হয়ে মনের সমস্ত শক্তি প্রয়োগ করে কলম নিয়ে বসেছিলেন। ওই হিহি হিহিতে প্রমাদ গুনলেন। সহসা যাবে না ও এখন, জোর তলবে জেরা করে জেনে নেবে কি ঘটনা ঘটেছে আসলে। কাণ্ডতে ভারী কৌতূহল শম্পার। যেখানে এবং যে বিষয়ই হোক, কোন একটা কাণ্ড ঘটলেই শম্পা উল্লসিত। আর সেই উল্লাসের ভাগ দিতে আসে মাইডিয়ার পিসিকে। অনামিকা দেবী গম্ভীর হতে চাইলেও সে গাম্ভীর্যও নস্যাৎ করে ছাড়ে। পিসি, শুনেছ কাণ্ড? শিবনাথ কলেজের প্রিন্সিপাল ছাত্রগণ কর্তৃক ঘেরাও। বেচারি প্রিন্সিপাল করজোরে ক্ষমা ভিক্ষা করে তবে হিহি করেই বাকিটা বোঝায়। পিসি, জানো কি কাণ্ড? এই সেদিন অত ঘটা করে বিয়ে করল ললিতা, এক্ষুনি সেপারেশন। 2 জনই অনমনীয়। পিসি, যত সব বানানো মানুষ নিয়ে রাত দিন মিথ্যে কাণ্ড কারখানা ঘটাচ্ছ। সত্যি মানুষের দিকে দৃষ্টি নেই তোমার। পাড়ায় কি কাণ্ড ঘটেছে জানো? অনিন্দবাবুর গাড়ি থেকে সতীশবাবুর প্যান্টে কাদা ছিটকে ছিল বলে 2 জনের তুমুল একখানা হাতাহাতি হয়ে গেছে। এখন 2 জনেই কেস ঠুকতে গেলেন। এইসব হচ্ছে শম্পার উল্লাসের উচ্ছ্বাস। অনামিকা দেবী হতাশ হতাশ গলায় বললেন, এত খবর তোর কাছেই কি করে আসে বলতো? শম্পা 2 হাত উল্টে বলে, চোখ কান খোলা থাকলেই আসে।
ওসব বাজে ব্যাপারে চোখ কান একটু কম খোলা রাখ শম্পা, জগতে আরও অনেক ভালো জিনিস আছে। ভালো? শম্পা এমন কথা শুনলে আকাশ থেকে পড়ে, বলে, ভালো শব্দটার অর্থ কি পিসি? কোন স্বর্গীয় অভিধানে আছে ওটা? যেগুলোকে তুমি বাজে বলছো ওইগুলোই হচ্ছে আসল কাজের। এই কাণ্ডগুলোই হচ্ছে সমাজের দর্পণ। সমাজ, সংস্কৃতি, এগুলোর গতি প্রকৃতি তুমি দেখবে কোত্থেকে যদি কাণ্ডগুলোকে আমল না দিবে? ডালপালা তো শো মাত্র, কাণ্ডই আসল বস্তু। ওই কাণ্ড স্বভাবগত ভঙ্গিমায় ঝরঝর করে অনেক কথা বলে শম্পা, সব সময় বলে। আজও বলে উঠল, কাল যে বললে তোমার ভাষণ হয়ে গেছে বলে তুমি আর অকারণ দুদিন বসে থাকলে না, এদিকে এই কাণ্ড। তুমি থাকতেও তো। অনামিকা দেবী নিরুপায় ভঙ্গিতে কলমটা হাত থেকে নামিয়ে রেখে বলেন, তা কি করব বলো? তোমার কাছে কাণ্ড আওড়াতে বসলে আমার আর কিছু কাজ হতো? জেরার চোটে এক কাণ্ডকে 7 কাণ্ড করে তুলতে। কিন্তু সে যাক, কি লিখেছে কাগজে? সত্যি 2 জন নিহত? তাই তো লিখেছে। শম্পা আবার হেসে ওঠে। অবশ্যই খবরের কাগজের খবর, 2-এর পিঠে 2 22 হতে পারে। হয় পুলিশি নির্দেশে 1টার 2 চেপে ফেলা হয়েছে, নয় ছাপাখানার ভূত 1টার 2 চেপে ফেলেছে। হয়তো 22 জন নিহত, 22 জন আহত। অনামিকা দেবী ওর ওই উথলে পড়া মুখের দিকে তাকিয়ে ঈষৎ কঠিন গলায় বলেন, সেই সন্দেহ মনে নিয়ে তুমি হেসে গড়াচ্ছ? নিহত শব্দটার মানে জানো না বুঝি? এই সেরেছে। শম্পা তার 3 কোণার চশমার কোণকে আরও তীক্ষ্ণ করে তুলে চোখ উঁচিয়ে বলে, পিসি রেগে আগুন। মানে কেন জানব না বাচ্চা? এই যুগে ওই শব্দটার মানে তো খুব প্রাঞ্জল হয়ে গেছে। রাস্তা থেকে একখানা থান ইট তুলে টিপ করে ছুটতে পারলেই তো হয়ে গেল মানে জানা। সেদিন যেই তুমি বেরোলে, তক্ষুনি প্রায় ঘটে গেল একখানি ঘটনা। পাড়ার ছেলেরা রাস্তার মাঝখানে যেমন ইট সাজিয়ে ক্রিকেট খেলে তেমনি খেলছে। হঠাৎ কোথা থেকে এক মস্তান এসে এই তম্বি তো সেই তম্বি। রাস্তাটা পাবলিকের হাঁটবার জায়গা, ইটের দেয়াল তোলবার জায়গা নয়, উঠিয়ে নিয়ে যাও। ব্যাস, সঙ্গে সঙ্গে হাতে হাতে প্রতিফল। নেহাত বরাত জোর ছিল, তাই কারোর ভবলীলা সাঙ্গ হয়নি। কপাল কাটার উপর দিয়ে গেছে, তবে যেতে পারত তো। অনামিকা দেবী হতাশ গলায় বললেন, শম্পা, আমাকে এখন খুব তাড়াতাড়ি একটা লেখা শেষ করতে হবে। বাবা, সবসময় তোমার তাড়াতাড়ি লেখা শেষ করতে হবে। ভাবলাম এই 2 দিনের ঘটনাগুলো সব বলি তোমাকে। যাকগে, মরুকগে, এই রইল তোমার উত্তরবঙ্গ। 5ম পৃষ্ঠার 7ম কলমে দেখুন। আমি বিদায় হচ্ছি। একটা কথা কইবার লোকও নেই বাড়িতে, সাধে বেরিয়ে যাই। অনামিকা দেবী তো ওকে যেতে দিতে পারতেন। অনামিকা দেবী তো সর্বশক্তি প্রয়োগ করে লিখতে বসেছিলেন। তবু কেন ওর অভিমানে বিচলিত হলেন? কে জানে কি এই হৃদয় রহস্য। ওর প্রায় সব কিছুই অনামিকা দেবীর কাছে দৃষ্টিকটু লাগে, তবু ওর জন্যে হৃদয়ে অনেকখানি জায়গা। তাগাদার লেখা লিখতে সত্যি কষ্ট হয় আজকাল। সত্যি জোর করেই বসতে হয় সে লেখা লিখতে। তবু গা এলিয়ে দিলেন তিনি এখন। বলে উঠলেন, যেমন অসভ্য চুল বাঁধা তেমনি অসভ্য কথাবার্তা। শম্পা টকটকিয়ে চলে যাচ্ছিল, এই কথায় ঘাড় ফেরাল। সতেজে বলে উঠল, কেন, খোঁপার মধ্যে কি অসভ্যতা আছে শুনি? সবটাই আছে। অনামিকা দেবী ওর এক হাত চেপে ধরে চেয়ারের কাছে টেনে এনে বললেন, কি আছে খোঁপার মধ্যে? আমের টুকরি, গোবরের ঝুড়ি? ওর মধ্যে থাকার জন্যে বাজারে অনেক মাল মশলা বিকোচ্ছে পিসি, কিন্তু কথা হচ্ছে খোপার গড়নটা তোমার ভালো লাগছে না। লাগছে বলে হয়তো তুই খুশি হতিস, কিন্তু খুশি করতে পারছি না। ভেবে পাচ্ছি না, তুই কিছুদিন আগেও ঘাড়ের বোঝা হালকা করে ফেলি বলে চুল কাটতে বদ্ধপরিকর হয়েছিলি। নেহাত তোর মার দিব্যি দিলেশায় কাটিসনি। সেই তুই হঠাৎ স্বেচ্ছায় মাথার উপর এত বড় একটা বোঝা চাপালি কি করে? চাপালাম কি করে? হি, কেন পিসি? তুমি তো যখন আমার ছেলেবেলায় গল্প বলতে বলেছিলে যে সুয়োরানী পানের বাটা বইতে মূর্ছ গিয়েছিল, সেই সুয়োরানী
ফ্যাশনের ধুয়োয় গলায় সোনা বাঁধানো শিল ঝুলিয়েছিল। মনে আছে সে গল্প? অনামিকা দেবী মৃদু হেসে বলেন, গল্পগুলো কেন তৈরি হতো আর বলা হতো বল দেখি? আহারে, তা যেন জানি না। লোকশিক্ষার্থে আবার কি? বিশেষ করে মহিলা কুলকে শিক্ষা দিতেই তো যত গল্পের অবতারণা। সবই যদি জানিস, এটাও তাহলে জানা উচিত শিক্ষা জিনিসটা নেবার জন্যেই। ফ্যাশনের শিকার হয়ে মেয়েজাতটা কত হাস্যাস্পদই হয় ভাব। শম্পা অভিমান ভুলে পিসির পাশে আরেকখানা চেয়ারে বসে পড়ে বলে, এই খোঁপাটার ব্যাপারে তুমি সেটি বলতে পারবে না মহাশয়া, এ স্রেফ অজন্তা স্টাইল। হতে পারে, কিন্তু অজন্তার সেই স্টাইলিস্ট মেয়েরা কি ওই খোঁপার সঙ্গে হাই হিল জুতো পরত, হাতে ঘড়ি বাঁধত, ছুটোছুটি করে বাসট্রাম ধরে অফিস কলেজে যেত, না নিজে হাতে ড্রাইভ করে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিত? কে জানে। শম্পা চেয়ারটার পিঠে ঠেস দিয়ে দোলে। কে জানে নয়, দিত না। সাজের সঙ্গে কাজের সামঞ্জস্য থাকা দরকার, বুঝলি? বুঝলাম না। শম্পা বলে হেসে হেসে, সাজ বজায় রেখেও যদি কাজ করা যায়? মানায় না। ওটা তোমাদের বদ্ধ দৃষ্টিতে। দৃষ্টি মুক্ত করো মহিলা, দেখবে সামঞ্জস্য কথাটাই অর্থহীন। আশ্চর্য, লেখিকা হয়েও কেন যে তুমি এত সেকেলে, অথচ লোকে তোমার নামের আগে প্রগতিশীল লেখিকা বলে বিশেষণ বসায়। তাতে তাহলে তোর আপত্তি? রীতিমতো। তবে যারা বিশেষণ বসায় তাদের বলে দিগে যেন এই প্রগতিটার আগে একটা বসিয়ে দেয়। কিন্তু এই দুদিনের কি খবর বলছিলি? থাকবে, সে কিছু না বলে শম্পা টেবিলের টোকা দিয়ে সুর তোলে, অথচ মুখের ভাবে ফুটিয়ে রাখে সেটা অনেক কিছু। অনামিকা দেবী ওর এই ভঙ্গি জানেন, মনে মনে হেসে বলেন, কিছু না। তবে থাক, আমি ভাবছিলাম বুঝি। আহা, আমি একেবারে কিছু না তো বলিনি, বলেছি এমন কিছু না। যাকে বলেই ফেলি, পরশু ছোঁড়া এক কীর্তি করেছে। শম্পা একটু দম নেয়, তারপরে ঝরঝরে গলায় বলে, বিয়ে বিয়ে করে আমায় তো পাগল করে মারছিলই, আবার পরশু সোজা এসে বাবার কাছে হাজির, বলে কিনা আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বোঝো ব্যাপার? শম্পা সহজ হাসি হেসে হেসেই বলে কথাগুলো, কিন্তু অনামিকা দেবীর হঠাৎ মনে হয় শম্পা যেন ব্যঙ্গ হাসি হাসছে, যেন বলতে চাইছে, দেখো দেখো, আমাদের যুগকে দেখো। ছিল এমন সাহস তোমাদের যুগের প্রেমিকদের? সে সাহসের পরাকাষ্ঠা তো দেবদাস, শেখর, রমেশ। মাটির ঘোড়া, স্রেফ মাটির ঘোড়া, ছোটার ভঙ্গিটি নিয়ে অনড় হয়ে দাঁড়িয়ে থাকে। মাথা থেকে পা পর্যন্ত যেন একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। অন্য অনেক দিনের মতো আজও একবার ভাবলেন অনামিকা দেবী, আমি কি এই যুগকে হিংসে করছি? আমার ওই না পছন্দটা কি সেই হিংসেরই রূপান্তর? কি হলো পিসি, অমন চুপ করে গেলে যে? অনামিকা দেবী কলমটা আবার হাতে তুলে নিলেন এবং যে কথাটা মুহূর্ত আগেও ভাবেননি, হঠাৎ সেই কথাটাই বলে বসলেন, ছেলেটা তো দেখছি ভারী হ্যাংলা। কেন বললেন? ঠিক এই মুহূর্তে কি সম্পূর্ণ বিপরীত ভাবনাটাই ভাবছিলেন না অনামিকা দেবী? ভাবছিলেন না কি, বকুল, তোমার নির্মলের যদি এ সাহস থাকত? কিন্তু শম্পা ওই মনের মধ্যেকার কথাটা জানে না, তাই বলে ওঠে, আমিও ঠিক সেই কথাই বলেছি হতভাগাকে, কিন্তু ও যা নাছোড়বান্দা, মনে হচ্ছে বিয়ে না করে ছাড়বে না। তোর বাবা কি বলল? বাবা বাবা আবার নতুন কি বলবেন? বাবা মাত্রই যা বলে থাকে তাই বললেন। বললেন পাত্র হিসেবে তুমি কি, তোমার চালচুলো কিছু আছে কিনা সেসব না জানিয়েই হঠাৎ আমার মেয়েকে বিয়ে করবার ইচ্ছে প্রকাশ করলেই আমি আহ্লাদে অধীর হয়ে কন্যা সম্প্রদান করতে বসবো, এটাই কি তোমার ধারণা? তাতেও কি ভাবি শ্বশুরকে পিটিয়ে দিয়ে গেল? শম্পা হেসে বলে উঠে, অতটা অবশ্যই নয়, তবে শাসিয়ে গেছে। বলেছে দেখি কেমন না দেন। চমৎকার, কোথা থেকে এসব মাল জোটাস তাই ভেবে অবাক হই। ব্যাপারটা কি হচ্ছে জানো পিসি? শম্পা পা দোলাতে দোলাতে বলে, অবস্থাটা মরিয়া।
আমি আবার কিছুদিন থেকে ওকে দেখিয়ে দেখিয়ে আরেকটা ছেলের সঙ্গে চালাচ্ছি কি না? অবশ্য সেটা একেবারেই ফলস, স্রেফ ওর জেলাসি বাড়াবার জন্যে। ওকে কথা শেষ করতে দিলেন না অনামিকা দেবী। হঠাৎ গম্ভীর হয়ে বলেন, আচ্ছা, তোমার ফাজলামি পরে শুনব, এখন আমি এটা শেষ করতে দাও। শম্পা ঝপ করে উঠে দাঁড়ায়, ক্ষুব্ধ অভিমানের গলায় বলে, আমি চলেই যাচ্ছিলাম, তুমি তো ডেকে বসালে। তরতর করে নেমে যায় সিঁড়ি দিয়ে। অনামিকা দেবীও সেই দিকে তাকিয়ে থাকেন। বন্ধ কলমটাই হাতে ধরা থাকে, সর্বশক্তি প্রয়োগের ইচ্ছাটাকে যেন খুঁজে পান না। খুব আস্তে, খুব গভীরে ভাবতে চেষ্টা করেন, এ যুগের কোন কর্নারে আমি আমার ক্যামেরাটা বসাবো, কোন অ্যাঙ্গেল থেকে ছবি নেব। এই বাড়িরই কোনোখানে কোনোখানে যেন এখনো ভাসুর দেখে ঘোমটা দেওয়া হয়, ভাঁড়ারের কোণে ইতু ঘট পাতা হয়, হয়তোবা বিশেষ দিনে লক্ষ্মীর পাঁচালিও পড়া হয়। অথচ এই বাড়িতেই শম্পা, এর কোনটা সত্য? না, এ যুগে সে যুগের কোনো স্পষ্ট অবয়ব খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও সে দুরন্ত সংহারের মূর্তি নিয়ে মুহূর্তে মুহূর্তে রেণু রেণু করে উড়িয়ে দিচ্ছে বহু যুগ সঞ্চিত সংস্কারগুলো, উড়িয়ে দিচ্ছে চিরন্তন মূল্যবোধগুলি, অভ্যস্ত ধ্যান ধারণার অবলম্বনগুলি। আবার কোথাও সে আদ্যিকালের বদ্যি বুড়ির মতো আজও তার বহু সংস্কারে বোঝায় ঝুলিটি কাঁধে নিয়ে শিকড় গেড়ে বসে পাপ পুণ্য ভালো মন্দ ইহলোক পরলোকের চিরাচরিত খাজনা জুগিয়ে চলেছে। তাই এই যুগের মানুষ লোকে সত্যের চেহারাও অস্থির, অস্পষ্ট। দোদুল্যমান দর্পণে প্রতিফলিত প্রতিবিম্বের মতো সে চেহারা কখনো কম্পিত, কখনো বিকৃত, কখনো দ্বিধাগ্রস্ত, কখনো যেন অসহায়, যেন ঝড়ে বাসা ভাঙা পাখি ডানা ঝাপটে ঝাপটে পাক খেয়ে মরছে। এখনো ঠিক করে উঠতে পারছে না ঝড় থামলে পুরনো বাসাটাই জোড়াতালি দিয়ে আবার গুছিয়ে বসবে, নাকি নতুন গাছে গিয়ে নতুন বাসা বাঁধবে। কিন্তু ঝড় কি থামবে? ভাঙনের ঝড় কি ভেঙে চুরে তছনছ না করা পর্যন্ত থামে? সে কি ওই আদ্যিকালের বুড়িটাকে শিকড় উপড়ে তুলে ফেলে না দিয়ে ছাড়ে? অথবা হয়তো থামে, হয়তো ছাড়ে, কোথায় যেন একটা রফা হয়ে যায়। তখন বুড়িটাকে দেখতে পাওয়া না গেলেও শিকড়টা থেকে যায় মাটির নিচে, নিঃশব্দে সে আপন কাজ করে যায়। তাই এই বিশ্ব নস্যাতের যুগেও মহাত্মা আর মহারাজের সংখ্যা বেড়েই চলেছে। বেড়ে চলেছে ভাগ্য গণনা কার্যালয় আর গ্রহ শান্তির রত্ন কবচ। তাই যখন সাম্য, মৈত্রী আর স্বাধীনতার জয়ডঙ্কায় আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, তখনও শুধুমাত্র চামড়ার রঙের তারতম্যের ছুতোয় মানুষ মানুষের চামড়া ছাড়িয়ে নিচ্ছে। এবং যখন মানুষের একটা দল চাঁদে পৌঁছবার সাধনায় আকাশ পরিক্রমা করছে, তখন আরেক দল সভ্যতার সব পথ পরিক্রমা শেষ করে ফেলেছি বলে আবার গুহার দিকে মুখ ফিরিয়ে চলতে যাচ্ছে। একটানা এত খানিকটা বলে বক্তা একবার থামলেন, সামনের দিকে তাকিয়ে দেখলেন বহু আসন বিশিষ্ট বিরাট সুরম্য হল। সভার উদ্যোক্তা মোটা টাকা দক্ষিণা এবং অক্লান্ত ধর্নার বিনিময়ে একটি সন্ধ্যার জন্য সংগ্রহ করেছেন এই হল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলনের জন্য। ওইভাবেই বেশ কয়েকদিন থেকে প্রচার কার্য চলেছে। অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলন। আসুন, অগ্রিম টিকিট সংগ্রহ করুন। 25 টাকা, 10 টাকা ও 5 টাকা। 2 টাকার টিকিট কেবলমাত্র অনুষ্ঠান দিবসে হলে বিক্রয়। আর একটি ঘোষণা, এই অনুষ্ঠানের প্রবেশপত্রের বিক্রয়লব্ধ অর্থের 1/3 দুস্থ ত্রাণ সমিতির হস্তে অর্পণ করা হইবে। মানুষ যে যথেষ্ট পরিমাণে হৃদয়বান তা এই প্রবেশপত্র সংগ্রহের উদগ্র আগ্রহের মধ্যেই প্রমাণিত হয়ে গেছে। 3 দিন আগেই উচ্চ মূল্যের টিকিট নিঃশেষিত। হলে বিক্রয়ের পরিকল্পনার নির্বুদ্ধিতায় বিপর্যস্ত উদ্যোক্তারা পুলিশের শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন। দুস্থদের জন্য প্রাণ না কাঁদলে কি এতটা হতো?
নিন্দুকেরা হয়তো অন্য কথা বলবে, কিন্তু নিন্দুকে কি না বলে। অন্য কথা বলাই তো তাদের পেশা। যাই হোক, দুস্থদের জন্যেই হোক অথবা দুর্লভদের জন্যেই হোক, সব টিকিট বিক্রি হয়ে গেছে। আর সে সংবাদ ঢাক পিটিয়ে প্রচার করাও হয়েছে। অতএব আশা করা অসঙ্গত নয়, সামনের ওই সারিবদ্ধ আসনের সারির জমজমাট ভরাট ভরাট রূপ দেখতে পাওয়া যাবে। কিন্তু কোথায় সেই ভরাট রূপ, কোথায় সেই পূর্ণতার সমারোহ? আজকের সম্মেলনের প্রধান বক্তা সুবিখ্যাত অধ্যাপক সাহিত্যিক চক্রপাণি চট্টোপাধ্যায় তাই বক্তৃতার মাঝখানে একবার দম নিয়ে হলের শেষ প্রান্ত অবধি তাকিয়ে দেখলেন। না, মানুষ নেই। শুধু চকচকে ঝকঝকে গদিয়াঁটা মূল্যবান আসনগুলো শূন্য হৃদয় নিয়ে প্রতীক্ষার প্রহর গুনছে। কেবলমাত্র সামনের কয়েকখানি আসন, যাতে নাকি অতিথি ছাপ মারা, তারা জনা কয়েক বিশিষ্ট অতিথিকে হৃদয়ে ধারণ করে বসে আছে। এদের হয়তো গাড়ি করে আনা হয়েছে, তাই এরা সভার শোভা হয়ে বসতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গণ্যমান্য সাংবাদিক, বাকি সব বিশিষ্ট নাগরিক। এরা হচ্ছেন তারা। চক্রপাণি এদের অনেককেই বেশ চেনেন, অনেকের মুখ চেনেন, কিন্তু এদের কাউকেই তো নবযুগের বাহক বলে মনে হচ্ছে না। তবে যুগের বাণী কাদের শোনাবেন চক্রপাণি? অথচ তার ভাষণের বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে যুগ সাহিত্যে সত্য। অবশ্য সত্যি বলতে ওই শিরোনামটার প্রকৃত অর্থ তার কাছে তেমন প্রাঞ্জল মনে হয়নি। খুব ভালো করে বুঝতে পারেননি উদ্যোক্তারা আসলে ওই শব্দটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন, অথবা জনা ৩-৪ মহামহা সাহিত্যরথীদের ডেকে এনে তাদের কাছে কি শুনতে চেয়েছেন। তবু অধ্যাপকদের ভাষণের জন্য আটকায় না, যে কোনো বিষয়বস্তু নিয়েই তারা ঘণ্টার পর ঘণ্টা সারগর্ভ ভাষণ দিতে পারেন। চক্রপাণি আবার শুধু অধ্যাপক নন, অধ্যাপক সাহিত্যিক। প্রৌঢ়ত্বের কাছে ছুঁই ছুঁই বয়স, ছাত্রমহলে বিশেষ প্রীতিভাজন, যেটা নাকি এ যুগে দুর্লভ, এবং পাঠক মহলে আজও অম্লান জ্যোতি নায়ক। অতি আধুনিকদের প্রবল কলকল্লোলেও চক্রপাণির জয় জয়কার অব্যাহতই আছে। অন্তত তার রচিত গ্রন্থের বিক্রয় সংখ্যা দেখে তাই মনে হয়। কিন্তু বক্তৃতা মঞ্চে দাঁড়ালে কেন সেই অগণিত ভক্ত সংখ্যাকে দেখতে পাওয়া যায় না? কেন গোনাগুন্তি কয়েকটা চেনা মুখের পেছনে শুধু শূন্যতার অন্ধকার? অথচ ওই চেয়ারগুলির ন্যায্য মালিক আছে। এসেওছে তারা, শুধু ঝুট ঝামেলা কতগুলো বক্তৃতা শোনবার ভয়ে হলের বাইরে এদিক ওদিক ঘুরছে, ঝালমুড়ি অথবা আইসক্রিম খাচ্ছে, আড্ডা মারছে। তাছাড়া আরও আকর্ষণ আছে। গায়ক গায়িকার সঙ্গে কিছু নায়ক নায়িকার নামও ঘোষণা করা হয়েছে, যারা নাকি দুস্থদের কল্যাণে বিনা দক্ষিণায় কিছু শ্রম দান করতে স্বীকৃত হয়েছেন। তারা যে শুধু অভিনয়ই করেন না, কণ্ঠসঙ্গীতেও সক্ষম, সেটা স্পষ্ট তাদের সামনে বসে দেখা যাবে। এখন কথা এই, সেই নায়ক নায়িকারা অবশ্যই আকাশপথে উড়ে এসে মঞ্চাবতরণ করবে না। গাড়ি থেকে নেমে প্রকাশ্য রাজপথ দিয়ে আসতে হবে তাদের। সেই অনবদ্য দৃশ্যের দর্শক হবার সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করতে চাইবে এমন মূর্খ কে আছে? ওরা এসে প্রবেশ করলে উল্লাস ধ্বনি দিয়ে তবে ভেতরে ঢোকা যাবে। টিকিটে সিট নম্বর আছে, ভাবনা কি? প্রথম বক্তা চক্রপাণি বিশেষ বুদ্ধিমান হলেও অবস্থাটা সম্মুখ হৃদয়ঙ্গম করতে পারেননি। বিরাট প্রেক্ষাগৃহের বিরাট শূন্যতার দিকে তাকিয়ে প্রতিষ্ঠানের সম্পাদককে ক্ষুব্ধ প্রশ্ন করেছিলেন, আরম্ভ তো করব, কিন্তু শুনবে কে? ফাঁকা চেয়ারগুলো? সম্পাদক সবিনয়ে বলেছিলেন, সবাই এসে যাবে স্যার। কিন্তু ওই আশ্বাসবাণীর মধ্যে আশ্বাস খুঁজে পাননি চক্রপাণি। কাজে আবারও বলেছিলেন, আর কিছুটা অপেক্ষা করলে হতো না? শুনে সম্পাদক এবং স্থায়ী সহসভাপতি হাঁ হাঁ করে উঠেছিলেন। আর দেরি করলে চলবে না স্যার, আপনাদের এই 4 জনের ভাষণ সাঙ্গ হতে হতেই তো সভার 12টা বেজে যাবে। সকলেই তো স্যার ধরলে কথা থামায় কে? আপনার বক্তৃতায় যা একটু শোনবার মতো, বাকি সবাই।
এই মন্তব্য অবশ্য খুবই নিম্ন সুরে বলা হয়েছিল। উদ্যোক্তারা তো অভদ্র নয় যে চেঁচিয়ে কোনো মন্তব্য করে বসবেন। চক্রপাণির সন্নিকটে বসেছিলেন সাহিত্যিক মানস হালদার। তিনি আবার বিশিষ্ট একটি সাপ্তাহিকের সম্পাদকও। বক্তৃতা দেওয়ার অভ্যেস নেই বলে খান কয়েক ফুলস্কেপ কাগজের দুপিঠে খুদে খুদে অক্ষরে তার বক্তব্য লিখিয়ে এনেছেন। তিনি উসখুস করে বললেন, তা আপনাদের কার্ডে লেখা রয়েছে 6টা, এখন 6:45 পর্যন্ত। ব্যাপার কি জানেন স্যার? সম্পাদক হাত কচলে বলেন, আর্টিস্টরা সব বড্ড দেরি করে আসেন কি না, আর ওনাদের জন্যই তো এত সেল। পয়সা খরচ করে সাহিত্য শুনতে কে আসে বলুন? না না, ছেলেটা সাহিত্য বা সাহিত্যিক বৃন্দকে অবমাননা করবে মনস্থ করে বলেনি কথাটা। নেহাতি সারল্যের বশে সহজ কথাটা বলে বসেছে। মানস হালদার চাপা ক্রুদ্ধ গলায় বলেন, তাহলে সাহিত্য সম্মেলনের এই ফাঁস কেন? ছেলেটা এই প্রশ্নের উত্তরে সারল্যের পরাকাষ্ঠা দেখায়। অমায়িক গলায় বলে, তা যা বলেছেন, তবে জানেন স্যার, ফাংশনের খরচ তুলতে সুভেনির তো একটা বার করতেই হয়। তাতে নাম করা লেখকদের লেখা না থাকলে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যায় না। কাজেই বুঝছেনই তো, আপনাদের লেখা নেব অথচ একবার ডাকবো না, এটা কেমন দেখায় না? তাই যাদের লেখা নেওয়া হয়েছে বেছে বেছে শুধু তাদেরই ডাকা হয়েছে, দেখবেন লক্ষ্য করে। নচেত সাহিত্য নিয়ে বকবকানি শুনতে আর কার ভালো লাগে? কথা তো ঢের হয়েছে আমাদের দেশে, কাজের কাজ কিছু নেই, কেবল কথার ফুলঝুরি। ছেলেটা নিজেও যে অনেক ভালো ভালো কথা শিখেছে তার পরিচয় দিতে নিজেই ফুলঝুরির ঝুরি ছড়ায়। দেশ কোথায় যাচ্ছে বলুন? রুচি নেই, সভ্যতা নেই, সৌন্দর্যবোধ নেই, গভীরতা চিন্তাশীলতা নেই, কেবলমাত্র কথার স্রোতে ভাসছে। তাই স্যার আমাদের শশাঙ্কতা বলে দিতে বলেছেন, আপনাদের ভাষণগুলো একটু সংক্ষিপ্ত করবেন। ভারী মজার কথা বলেন উনি। ছেলেটা একসার দাঁত বের করে নিঃশব্দে হেসে বললেন, ভাষণ সংক্ষিপ্ত না হলে শ্রোতারা সম্যকরূপে ক্ষিপ্ত হয়ে ওঠে। আরও একটা কথা, আর্টিস্টদের গুমর জানেন তো, একটু বসে থাকতে হলেই অন্যত্র কাজ আছে বলে উঠে চলে যাবেন। একজন বিখ্যাত গায়িকা তো আবার গানের সময় সবাই কেউ একটি কথা বললেই উঠে চলে যান। শিল্পী তো ভীষণ মুডি। বিগলিত হাস্যের ছেলেটি বলে, শেষ পর্যন্ত থাকবেন তো স্যার? শেষের দিকে ভালো আর্টিস্টদের রাখা হচ্ছে। কিন্তু তোমাদের সভানেত্রী এসে গেছেন স্যার। মেয়ে ছেলে হলে কি হবে, খুব পাংচুয়াল। তা ওনাকে নিয়ে পড়েছে একদল কলেজের মেয়ে, অটোগ্রাফ খাতা এনেছে সঙ্গে করে। এই যে উইংসের ওদিকে এসে বসে যাবেন, আপনি শুরু করে দিন না। চক্রপাণি বিরক্তভাবে বলেছিলেন, তাই কি হয়? সবার একটা কানুন আছে তো। আপনি তো বলছেন স্যার, এদিকে আমাদের যে মিনিটে মিনিটে মিটার উঠছে। মিটার উঠছে? অধ্যাপক সাহিত্যিক সভয়ে এদিক ওদিক তাকান। কিসের মিটার? আগে এই হলের। ছেলেটা তার গুজগুজে কথার মধ্যেই একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলে, অনেক ধরে করে কনসেশনই 500 টাকা। ধরুন বিকেল 5টা থেকে রাত 10টা, 10টা বেজে গেলেই ঘন্টা পিছু এক্সট্রা 100 টাকা। তাহলেই বলুন মিটার ওঠাটা ভুল বলেছি কিনা? আপনাদের এই সাহিত্যের কচকচি না থামতে যদি আর্টিস্টরা কেউ কেউ এসে পড়েন, কি অবস্থা হবে? ছেলেটা একদা চক্রপাণির ছাত্র ছিল, তাই এত অন্তরঙ্গতার সুর। কিন্তু এই শিশুজন সদৃশ্য সরল অথচ গোঁফ দাড়ি সম্বলিত দীর্ঘকায় প্রাক্তন ছাত্রটিকে দেখে চক্রপাণির স্নেহধারা উথলে উঠছে বলে মনে হল না। নীরস গলায় প্রশ্ন করেছিলেন, কেন, কি অবস্থা হবে? কি হবে সে কি আর আমি আপনাকে বোঝাবো স্যার? সময় নষ্ট হতে দেখলে অডিয়েন্স ক্ষেপে যাবে। কীরকম দিনকাল পড়েছে দেখছেন তো। ওই তো সভানেত্রী এসে গেছেন। তবে আর কি করা। মাইকের প্রথম বলি চক্রপাণি চট্টোপাধ্যায় যুগ সাহিত্যের সত্য নিয়ে আলোচনা শুরু করে দিলেন। বলছিলেন কিন্তু বারবার সামনের ওই শূন্য আসনের সারির দিকে তাকাচ্ছিলেন আর ভাবছিলেন, এই যুগের স্পষ্ট চেহারা কি তবে ওই শূন্যবক্ষ প্রেক্ষাগৃহের মতো? তবে ভাবছিলেন বলে যে থেমে থেমে যাচ্ছিলেন তা নয়, একবারই শুধু থেমেছিলেন, তারপর আবার একটানা বলে চলেন, শিল্পী, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, চিন্তাবিদ
এদের তাই আজ বিশেষ সংকটের দিন। তারাও আজ দ্বিধাগ্রস্ত। তারা কি চিরাচরিত সংস্কারের মধ্যেই নিমজ্জিত থেকে গতানুগতিকভাবে সৃষ্টি করে যাবেন, না নতুন নতুন পরীক্ষার মধ্য দিয়ে নতুন সত্য উদ্ঘাটিত করবেন? এই প্রশ্ন আজ সকলের মধ্যে। গুটি গুটি দুটি তরুণ এসে ঢুকে পেছনের সারিতে বসেছিল। চাপা গলায় হেসে উঠে একজন অপরজনকে বলে উঠল, লে হালুয়া, ওই সত্যটা কি আজব চিজ বল দেখি। সত্য সত্য করে এত মাথা খুঁড়ে মোড়ে কেন দাদুরা? বাচ্চাদের নিজেদের সবকিছুই ক্রমশ মিথ্যে হয়ে আসছে বলে বোধ হয়। দূর বাবা, এতক্ষণ পরে এসে ঢুকলাম, তাও বসে বসে বক্তৃতা শুনতে হবে। কর্তারা মধু পরিবেশনের আগে খানিকটা করে নিমের পাচন গেলায় কেন বল দেখি? ওই ফ্যাশন। চক্রপাণি তখনও বলে চলেছেন, এই যুগকে তবে কোন নামে অভিহিত করব? অনুসন্ধানী যুগ। যে যুগ তন্ন তন্ন করে খুঁজছে, যাচাই করছে কোথায় সেই অভ্রান্ত সত্য যা মানুষকে সমস্ত মিথ্যা বন্ধন থেকে মুক্ত করে। আবার সেই সত্য। কালো রোগা ছেলেটা সাদা সাদা দাঁত বার করে হেসে অনুচ্চ কণ্ঠে বলে ওঠে, সত্য মারা গেছে দাদু, তাকে খুঁজে বেড়ানো পণ্ডশ্রম। চক্রপাণি ভালো বলছেন, তথাপি অপর বক্তারা ঘন ঘন হাত উল্টে উল্টে ঘড়ি দেখছিলেন। মানুষ হালদার বেজার মুখে পকেটে হাত দিয়ে টিপে টিপে নিজের লিখিত ভাষণটি অনুভব করছিলেন আর বিড়বিড় করছিলেন, না, লোকটা দেখছি একাই আর সকলের 12টা বাজিয়ে দিল। উদ্যোক্তাদের উচিত প্রত্যেককে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া। ও দেশে এরকম হয় না, সে একেবারে সামনে ঘড়ি রেখে কাজ। আর আমাদের দেশে তা উদ্যোক্তাদের আছে সেই শুভ বুদ্ধি। তাঁদের একজন আস্তে পিছন থেকে এসে সবিনয়ে জানালেন, একটু সংক্ষেপ করবেন স্যার। সংক্ষেপ? চক্রপাণি ক্ষুব্ধ বিস্ময়ে সামনের দিকে তাকালেন। সবে 2-4টি করে লোক এসে বসতে শুরু করেছে এবং সবে বক্তব্যের গোড়া বাঁধা হয়েছে, এখন কিনা সংক্ষেপের অনুরোধ। তবে তিনি নাকি আদৌ রকচটা নন, বরং কৌতুকপ্রিয়। তাই কৌতুকের গলায় একটি তীক্ষ্ণ মন্তব্য করে বক্তব্যের উপসংহার করে দিলেন। কিন্তু তার সেই বুদ্ধিদীপ্ত তীক্ষ্ণ মন্তব্যটি মাঠেই মারা গেল। বাইরে থেকে ঘরে তুমুল একটা হর্ষোচ্ছ্বাসের ঢেউ খেলে গেল। এসে গেছেন, এসে গেছেন। কে এসে গেছেন? যার জন্য এই তুমুল হর্ষ? জিজ্ঞেস করবার কি আছে, ওকে না চেনে কে? উনি এসে গেছেন, পেছনে পেছনে ওর তবলচি। তারপর আরও এক নায়ক, তার সঙ্গে এক নায়িকা। বলা বাহুল্য, এরপরে আর সাহিত্য বক্তৃতা চলে না। মানস হালদার, সীতেশ বাগচি এবং সভানেত্রী অনামিকা দেবী নিতান্তই অবাঞ্ছিত অতিথির মতো তাদের ভাষণ সংক্ষেপে শেষ করে নিলেন। মঞ্চাধিপতি সেই ভাইস প্রেসিডেন্ট তার স্বরে ঘোষণা করলেন, সাহিত্য সভা শেষ হল, এইবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা অনুগ্রহ করে স্থির হয়ে বসুন। কিন্তু দোদুল্যমান পর্দার সামনে কে স্থির হয়ে বসে থাকতে পারে? দোদুল্যমান চিত্তের মৃদু গুঞ্জন স্পষ্ট হয়ে ওঠে। গদি একখানা পেলে আর কোনো মেয়েই ছাড়তে চান না, শেষক্ষণ পর্যন্ত গদি আঁকড়ে বসে থাকবে এই পণ। এই ভাষণ শুনতে এলেই আমার ওই গদি আঁকড়ানোদের কথা মনে পড়ে যায়। বুঝছিস না, কে কত পণ্ডিত, কার কত চিন্তা শক্তি বোঝাতে চেষ্টা করবে না। সবাইকে ওনাদের ছাত্র ভাবে, তাই বুঝিয়ে সুঝিয়ে আর আশ মেশে না। কোন নতুন কথাটা বলবি বাবা তোরা? সেই তো কেবল লম্বা লম্বা কোটেশন, অমুক এই বলেছেন, তমুক সেই বলেছেন। আরে বাবা, সেসব বলা বলি তো ছাপার অক্ষরে লেখাই আছে, সবাই পড়েছে। তুই কি বলছিস তাই বল। পর্দার ওপারে যখন জুতো খুঁজতে খুঁজতে অধ্যাপক সাহিত্যিক ক্ষুব্ধ হাসি হেসে বলেছিলেন, এতক্ষণ অসংস্কৃতির আসর চলছিল, সেটা শেষ হলো, এবার সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ। সংস্কৃতির বেশ একখানা প্রাঞ্জল ব্যাখ্যা বেরিয়েছে দেশে। সংস্কৃতি মানে নাচ গান। কি বলুন অনামিকা দেবী? অনামিকা দেবীর চটি যথাস্থানেই পড়ে আছে। তিনি অতএব আত্মস্থ গলায় বলেন, তাই তো দেখি। আর আশ্চর্য হই, কে যে এই নতুন ব্যাখ্যার ব্যাখ্যাকার? কে আর? ফাংশন বাজরা। মানুষ হালদারের জুতোটা মঞ্চে ওঠার বাঁশের সিঁড়ের নিচে ঢুকে পড়েছিল। তিনি সেটা টেনে বার করতে করতে কঠিন পেশি পেশি মুখে বলেন, এই ফাংশন বাজরাই দেশের মাথা খেল। কি পাচ্ছি আমরা ছেলেদের কাছে, আমাদের পরবর্তীদের কাছে?
হয় পলিটিক্স নয় ফাংশন। কোনো উচ্চ চিন্তা নেই, উচ্চ আদর্শ নেই, সুস্থ একটা কর্মপ্রচেষ্টা নেই, শুধু রাস্তায় রাস্তায় রকবাজি। না, এছাড়া আর কিছুই পাচ্ছি না আমরা ছেলেদের কাছে। অনামিকা দেবী এইসব প্রবলদের সঙ্গে তর্ক করতে ভয় পান। জানেন এদের প্রধান অস্ত্রই হবে প্রাবল্য। অনামিকা দেবীর সেখানে তাই হার। ওর প্রশ্নে শুধু মৃদু হাসেন। উত্তরটা মনের মধ্যেই ঘুরপাক খেতে থাকে। আমরা ওদের কাছে কিছুই পাচ্ছি না ঠিক, কিন্তু ওরাই বা আমাদের কাছে কি পাচ্ছে? আদর্শ, আশ্রয়, সভ্যতা, সত্য। ওরা নেমে এসে সামনের সারিতে নির্দিষ্ট আসনে বসলেন। অন্তত দু একটি গান শুনে না গেলে ভালো দেখায় না। যদিও ভালো গানের আশা দুরাশা। প্রথমে শুধু দায়ে পড়ে নেওয়া গায়কদের গান। হয় এরা বেশি চাঁদা দিয়েছে, অথবা এরা উদ্যোক্তারই কেউ। শারমিয়র সামনে মাংসখণ্ড ঝুলিয়ে রেখে তাকে ছুটিয়ে নেয়ার মতো ভালো আর্টিস্টদের শেষের জন্য ঝুলিয়ে রেখে এইগুলি পরিবেশিত হবে একটার পর একটা। 10টা বেজে যাবে, যাক না, 12টা বাজলেই বা কি, ঘণ্টা পিছু 100 টাকা বই তো নয়, পুষিয়ে যাবে। প্রধান অতিথি সভানেত্রীকে উদ্দেশ্য করে চাপা গলায় ক্ষুব্ধ মন্তব্য করেন, এতে মিটার ওঠে না, দেখছেন? হাসলেন অনামিকা দেবী, দেখছি তো অনেক কিছুই। সত্যি, দেখছেন তো অনেক কিছুই। তার ভূমিকাটাই তো দর্শকের। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।